তো আজকে আমরা পড়ব এই চ্যাপ্টারের লাস্ট টপিকস ইনভার্স ইন্টারপোলেশন। তো এতদিন আমরা যেটা পড়েছি সেটা হলো y = fx এরকম একটা ফাংশন আছে, কিন্তু এই ফাংশনটা আমাদের আননোন, আমরা জানি না যে এই ফাংশনটা কি। আমাদের কি ছিল, x এর সাম টেবুলার পয়েন্টের জন্য y এর মানগুলো আমাদের জানা ছিল। তাহলে এখান থেকে আমরা y = fx এই রিলেশনটা বের করেছি ইন্টারপোলেশন দিয়ে, এবং যেটা করেছে x এর কোন একটা নন টেবুলার পয়েন্টে ভ্যালুর জন্য y এর মান কত সেটা হচ্ছে আমরা বের করার চেষ্টা করেছি। অর্থাৎ হচ্ছে x0 বা x0 x1 অথবা x1 x2 এর মধ্যবর্তী কোন একটা ভ্যালুর জন্য আমরা হচ্ছে কি মানে অর্থাৎ হচ্ছে x0 থেকে xn পর্যন্ত যেগুলো টেবুলার মান সেগুলো এগেইনস্টে y এর মান তো কত সেটা তো আমরা অলরেডি জানি। তো নন টেবুলার কোন পয়েন্টে x এর y এর মান কত হবে সেটা আমরা বের করেছি। তো ইনভার্স ইন্টারপোলেশনের কাজটা হচ্ছে উল্টা, যে এখানে ঠিক আগের মতোই কথা, y = fx একটা ফাংশন আছে কিন্তু আমরা তা জানি না, x এর সাম টেবুলার পয়েন্টে y এর মান দেওয়া আছে। এখন আমাকে যদি বলে যে y এর অন্য একটা ভ্যালুতে, যেগুলো টেবুলার ভ্যালু না, অন্য একটা ভ্যালুতে মানটা x এর কোন মানের জন্য আসবে সেটা যদি আমাকে বের করতে বলে, তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় ইনভার্স ইন্টারপোলেশন। কথা কি বুঝছো না বুঝো নাই? মানে ইন্টারপোলেশনের সাথে ইনভার্স ইন্টারপোলেশনের পার্থক্যটা বুঝছো কিনা? আমরা আবার একটা এক্সাম্পল দেখি তাহলে বোঝা যাবে। যেমন ধরো এটা হচ্ছে x আর y এর একটা টেবিল, যে x এর মান 2 হলে y এর মান 8, x এর মান 3 হলে y এর মান 27, x এর মান 4 হলে y এর মান 64, x এর মান 5 হলে y এর মান 125, এটা দেওয়া আছে। এখন আমরা যদি বলি যে x = 2.5 এ y এর ভ্যালু কত, তাহলে এই টেবিলটা ইউজ করে আমরা কোন একটা ইন্টারপোলেশনের ফর্মুলা ব্যবহার করে এই y এর মানটা বের করাটাকে আমাদের বলা হচ্ছিল ইন্টারপোলেশন, তাই না? এখন যদি উল্টাটা বলে যে এই টেবিলটা দেওয়া আছে y = 10 x এর কোন ভ্যালুর জন্য হবে, কথাটা বুঝছো না বুঝো নাই? মানে x এর কোন ভ্যালুর জন্য y এর মান 10 পাবো। অর্থাৎ হচ্ছে এখানে বলেছিলাম যে x এর মান 2.5 হলে y এর ভ্যালু কত, এটা হচ্ছে ইন্টারপোলেশন। কিন্তু আমি যদি বলি যে y = 10 এটা x এর কোন ভ্যালুতে পাবো, তাহলে এখানে দেখো y টা দেওয়া আছে, x টা বের করতে হবে, আর এখানে হচ্ছে x টা দেওয়া আছে, y টা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের নরমাল ইন্টারপোলেশন। আর আমি যদি এটা বের করি যে x এর কোন ভ্যালুর কারণে y এর মানটা হচ্ছে যে দেওয়া মানটা আছে সেটা হবে, যেটা হচ্ছে এখানকার কি হবে না, এই টেবুলার পয়েন্টে নাই, কারণ 8 এর জন্য কত মান সেটা তো অলরেডি জানি, 27 এর জন্য কত x সেটা অলরেডি জানি, 64 এর জন্য কত x সেটা অলরেডি জানি, কিন্তু এইখানে নাই এমন একটা y এর জন্য যদি আমি বলি যে x এর ভ্যালু কত, তাহলে এটা বের করার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হচ্ছে ইনভার্স ইন্টারপোলেশন। তাহলে সবাই এখন ক্লিয়ার বুঝেছো? জি স্যার। হ্যাঁ, তবে এখানে একটা শর্ত হচ্ছে যে এই ইনভার্স ইন্টারপোলেশনে এই x y এর রিলেশনটা কখন, যখন হচ্ছে আমাদের হচ্ছে কি x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং y টা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারণ আমি তো উল্টাটাও লিখতে পারি, x = ফাংশন অফ y লিখতে পারি না? তাহলে এখানে y টা কি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু জেনারেলি আমরা x আগে লিখি y পরে লিখি, কিন্তু মানে কেউ যদি উল্টাটা লিখে কোনো তো আপত্তি নেই, তাহলে হ্যাঁ, তাহলে এটা মনে রাখতে হবে যে আমার অরিজিনালি ফাংশনটা ছিল y = fx। তো এইখানে যদি y এর কোনো পার্টিকুলার ভ্যালুর জন্য x এর মান কত হবে বের করতে বলা হয়, তখন সেটাকে বলা হবে ইনভার্স ইন্টারপোলেশন। তাহলে তোমাকে শুরুতে কিন্তু ডেফিনেশন আসলে এই কথাটা লিখতে হবে যে আমার আননোন ফাংশনটা হচ্ছে y = fx, যেখানে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ক্ষেত্রে যদি y এর কোনো ভ্যালুর জন্য x এর কোনো একটা মান বের করতে বলা হয়, তখনই সেটা হচ্ছে ইনভার্স ইন্টারপোলেশন।
তো আমরা এটারও অনেকগুলো মেথড আছে, আমরা বেসিক্যালি দুইটা মেথড এখানে করব। তো প্রথম যে মেথডটা সেটা আমরা বলা হয় ল্যাগ্রেঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন। তো ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন হচ্ছে তোমরা গত ক্লাসে সবাই পড়েছো, আর এই মেথডগুলো হচ্ছে সবাই হচ্ছে তোমার কি মানে এই প্রথম যে মেথডটা এটা হচ্ছে ইকুইডিস্টেন্সে থাকতে হবে এমন কোনো শর্ত নেই। তাহলে আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা যখন পড়েছি তখন হচ্ছে যে এই ধরনের একটা ইকুয়েশন ডেরাইভ করেছি, তোমাদের মনে আছে কিনা, জাস্ট এটা গত ক্লাসে আমাদের পড়ানো হয়েছে। এটার বৈশিষ্ট্য হচ্ছে কি, উপরে নিচে একই ধরনের টার্ম, এইটা হচ্ছে x মাইনাস x1 x মাইনাস x2 x মাইনাস x3 আপ টু x মাইনাস xn, আর নিচে হচ্ছে x এর জায়গায় x0 হবে, সেকেন্ড টার্মটা উপরে নিচে কি একই, আর এখানে হচ্ছে fx0 বা y0 যেটাই লিখো না কেন। আচ্ছা, এখানে শুধুমাত্র একটা টার্ম নাই, কোনটা নাই বলো দেখি। মানে আমাদের তো টেবুলার পয়েন্ট x0 থেকে xn, তাহলে এইখানে x মাইনাস কি নাই? x0 নাই আর হ্যাঁ, প্রথমটাতে x মাইনাস x0 টা নাই, তাহলে এখানে কি নাই? x1 নাই স্যার, x মাইনাস x1 নাই। এই কারণে শুরু হয়েছে দেখো x মাইনাস x0, তারপরে x মাইনাস x1 নাই, এরপরে কি আছে x মাইনাস x2 আছে, তাহলে লাস্টেরটাই কি থাকবে না? xn থাকবে না। হ্যাঁ, x মাইনাস xn টা থাকবে না। তাহলে দেখো x মাইনাস x0, তারপরটা হচ্ছে x মাইনাস x1, এভাবে x মাইনাস xn মাইনাস 1, তাহলে এই x এর জায়গায় নিচে শুধু x0 হয়ে যাবে, সেকেন্ডটা উপরে নিচে একই থাকবে। তাহলে এইভাবে হচ্ছে আমরা কি বের করেছিলাম, ল্যাগ্রেঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন বের করেছিলাম। তো এখন আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন বের করেছিলাম, এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশনের ফর্মুলা। তো ইনভার্স ইন্টারপোলেশন করার জন্য ফর্মুলাটা খুব সহজে ডেরাইভ করা যায়। আমরা কি করব, উপরে যত জায়গায় x টার্ম আছে সেগুলোকে হচ্ছে y টার্মে কনভার্ট করব, যত y টার্ম আছে সেগুলোকে কি করব, x টার্মে কনভার্ট করব। তাহলে আমাদের যেটা আসতেছে, এটা যেহেতু ছিল y, তাহলে এটা কি হয়ে যাবে x, এটা হচ্ছে x মাইনাস x1, তাহলে এটা কি হবে y মাইনাস y1, y মাইনাস y2, ঠিক নিচে হচ্ছে x0 মাইনাস x1 y0 মাইনাস y1, এভাবে থাকবে। এইটা যদিও দেখতে মনে হচ্ছে কি x টার্ম, এটা আসলে কি টার্ম বলো দেখি। এটা y টার্ম স্যার। হ্যাঁ, কারণ fx0 মানে কি, x0 বিন্দুতে y এর মান বা ফাংশনের মান, বেসিক্যালি এটা হচ্ছে কি y0, এটা কিন্তু x টার্ম না, এই fx0 টা কিন্তু বেসিক্যালি x টার্ম না, এটা হচ্ছে y টার্ম। তাহলে এটার fx0 আসলে মান কত, y0, তাহলে y0 এর বদলে আমি এখানে কি লিখবো, x0। তাহলে এভাবে বাকি সবগুলোই করা হয়েছে, এটাকে fx1 না লিখে এটাকে x1 লিখা হচ্ছে, যেহেতু এটা আসলে ছিল হচ্ছে কি y1, এটাকে আমরা x1 লিখলাম, এটা তাহলে xn। আর বাকি উপরে নিচে সবগুলো দেখো x টার্ম ছিল, ওগুলোকে এখন আমরা কিসে কনভার্ট করে নিয়েছি, y টার্মে কনভার্ট করে নিয়েছি। তাহলে এখন হচ্ছে যে আমরা এই y টা তো হচ্ছে আমাদের হচ্ছে দেওয়া থাকবে, আর বাকিগুলো তো টেবিলের মধ্যেই দেওয়া আছে, মানে x আর y এর প্রথমে শুরুতে মানগুলো দেওয়া আছে। তাহলে যেই y এর জন্য আমাকে বের করতে হবে, এটা হচ্ছে সেই y। তাহলে এখানে আমি যদি টেবিল থেকে সব ডাটা বসিয়ে দিই, তাহলে আমি হচ্ছে কি x এর ভ্যালুটা পেয়ে যাব, যে x এর কোন ভ্যালুর জন্য y এর ওই মানটা আসে। তো এরকম বাসায় তোমরা হচ্ছে একটা প্রবলেম প্র্যাকটিস করবে, তাইলে হচ্ছে যে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো তাহলে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন আর ল্যাগ্রেঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন একই জিনিস, জাস্ট শুধু ইন্টারপোলেশন ফর্মুলা হচ্ছে টার্মগুলো ম্যাক্সিমাম হচ্ছে x, আর ইনভার্স ইন্টারপোলেশন টার্মগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে y দিয়ে তৈরি। তো সুবিধা অসুবিধা আগেরটার মতোই একই কথা, যে এটা ফর্মুলাটা খুব সহজ, ডেরাইভ করা খুব সহজ, কিন্তু ক্যালকুলেশন করাটা হচ্ছে কি একটু বোরিং আর কি, যে এখানে আমাকে একটা ভ্যালু বের করার জন্য অনেক বেশি হচ্ছে কি ক্যালকুলেশন করতে হয়, এবং আমার টেবিলটা যদি একটু বড় হয়, অর্থাৎ হচ্ছে x আর y এর টেবুলার পয়েন্ট গুলো যদি অনেক বেশি দেয়, তাইলে এটা আমাদের জন্য একটু কি মানে বোরিং জব বলতে পারো আর কি।
তবে কম্পিউটারকে করে দিলে তো কম্পিউটার করে দিবে, ওটা কোনো সমস্যা নেই। তো সাধারণত হ্যান্ড ক্যালকুলেশন করার সময় 4টা 5টা 6টার বেশি থাকলে মানে এটা আসলে একটু কষ্টকর আর কি। 4টা 5টা হইলে হয়তো করা যেতে পারে আর কি। তো আমরা আজকে লাস্ট যে মেথডটা পড়বো সেটা হচ্ছে মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। তো এই মেথডটা হচ্ছে আমাদের নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার উপরে দাঁড়ানো। যেহেতু এখানে আমরা টেবিলটা ইউজ করব, তো তার মানে হচ্ছে আমাদের ডাটাগুলো কিসে থাকতে হবে, ইকুইডিস্টেন্সে থাকতে হবে। তাহলে এখানে এই শর্তটা আবার আসলো, ইকুইস্পেসড হতে হবে, যে x0 আর x1 এর যে ডিসটেন্সটা, x1 আর এই ডিসটেন্সটা হচ্ছে কি অবশ্যই সমান হতে হবে। এগুলোকে আমরা h ধরে নিয়ে হচ্ছে কি কাজ করেছি। তো ওখানে আমরা অলরেডি জানি, তোমাদের বলেছিলাম যে এই ইকুয়েশনটা আমাদের প্রায় সময় লাগবে। নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা সবার তো মনে আছে, তাই না? কে বলতে পারো এক নিঃশ্বাসে বলো দেখি, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার। হ্যাঁ, কে একজন ফর্মুলাটা বলে দাও। y ইকুয়াল টু কি? মুখস্থ থাকলে বলো, মুখস্থ না থাকলে দেখে দেখে বলো, স্ক্রিনে তো আছে। So y equal to y naught plus u del y naught plus তারপরে u to u minus 1 del square y naught divided by 2 factorial. এরকম চলতে থাকবে। হ্যাঁ, লাস্ট টার্মটা বলো। লাস্ট টার্মটা স্যার u minus n plus 1 into মানে শুরু করো ইউ থেকে, ইউ ইনটু u into u minus 1 u into u minus 2 ডট চলতে থাকবে u minus n plus 1 পর্যন্ত del to the power n y naught divided by n factorial. হ্যাঁ, আচ্ছা। তো তোমাদেরকে, হ্যাঁ থ্যাংক ইউ, তোমাদেরকে বারবার বলছি যে এই ফর্মুলাটা অবশ্যই মুখস্থ থাকা লাগবে। তো মনে রাখা খুব বেশি কিন্তু কঠিন না, তাই না? যে সব জায়গায় প্রথমে y0, তারপরে ডেল y0, তারপর ডেল স্কয়ার y0, তারপর ডেল কিউব y0 এভাবে থাকবে। আর ডিভাইড বাই হচ্ছে কি প্রথমবার হচ্ছে কিছু নাই, এরপরটা হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড, 1 ফ্যাক্টরিয়াল দিয়ে যেহেতু ডিভাইড এটা দেখানো হয়নি। এরপরটা হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল ডিভাইড, এরপরটা হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল ডিভাইড, তাহলে লাস্ট টার্মটা হবে কি n ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড। আর এখানে হচ্ছে প্রথমটাতে কিছু নাই, পরেরটাতে u, তারপরটা u ইনটু u মাইনাস 1, তারপরটা হচ্ছে u ইনটু u মাইনাস 1, u মাইনাস 2 এভাবে বাড়তেই থাকবে। লাস্টেরটা হচ্ছে কি u ইনটু u মাইনাস 1, u মাইনাস 2 আপ টু বেসিক্যালি এটা হচ্ছে u মাইনাস n মাইনাস 1। ঠিক আছে? তো আমরা যদি মাইনাসটা 2 গুণ করে দিই তাহলে হচ্ছে কি u মাইনাস n প্লাস 1। তো এটা আবারও বলছি এই কারণে যে এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এই ফর্মুলাটা ভুল করা চলবে না, এবং প্রায় সময় আমার এই ফর্মুলাটা লাগবে, এটা একদম সবার মুখস্থ থাকা লাগবে। আর এখানে ইউটা কি এটা আমরা জানি, এটা হচ্ছে x মাইনাস x0। আমরা যখন ফরওয়ার্ড নিয়ে কাজ করি তখন হচ্ছে x0 রাখি, যখন ব্যাকওয়ার্ড নিয়ে কাজ করি তখন এটা কি xn নিয়ে কাজ করি, ডিভাইড বাই h। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের জানা জিনিস, যে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা আমরা জানি, এবং সেখানে ইউ টার্মটা কি সেটা হচ্ছে আমরা জানি। আচ্ছা, এখন এই ইকুয়েশনে থেকে আমরা যদি ইউ সমান সমান কত যদি বের করতে চাই, তাহলে দেখো কি করতে পারি, আমরা শুধু এই টার্মটাকে রাখলাম আর বাকি সবগুলোকে হচ্ছে কি ওই পাশে মাইনাস করে দিলাম, সাইড চেঞ্জ করে দিলাম। তাহলে এটা হবে কি y মাইনাস y0, তারপরে হচ্ছে মাইনাস u ইনটু u মাইনাস 1 ডিভাইড বাই ডেল ইনটু ডেল স্কয়ার y0 ডিভাইড 2 ফ্যাক্টরিয়াল করে এই সবগুলো টার্ম হচ্ছে কি নেগেটিভ মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখানে যেহেতু u ইনটু ডেল y0 রাখতেছি, তাহলে শুধু যদি u রাখতে চাই তাহলে এই ডেল y0 টা কি এই পাশে হচ্ছে কি 1 বাই ডেল y0 হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছো কিনা কি করলাম? মানে এক পাশে শুধু এইটুকু রেখে আর বাকি এই অংশটাকে এই পাশে শিফট পাঠিয়ে দিয়েছি, তাইলে এগুলো সব নেগেটিভ টার্ম হয়ে যাচ্ছে, y থেকে এগুলো সব বিয়োগ হচ্ছে। আর এখানে শুধু u রাখার জন্য ডেল y0 টা যদি ওই পারে নিয়ে যায় তাহলে কি 1 বাই ডেল y0 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি কি u ইকুয়াল টু 1 বাই ডেল y0 y মাইনাস, এখানে ইউটা কেন লিখছি এটা একটু পরে বলছি, y মাইনাস u0 মাইনাস u ইনটু u মাইনাস 1 ডেল স্কয়ার y0 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল, এইভাবে পুরো টার্মটা হচ্ছে যে আমরা লিখবো।
তোমাদের আগে যেটা শীট দিছিলাম সেখানে একটু মিস্টেক ছিল, এখানে একটা প্লাস সাইন ছিল, কিন্তু এগুলো সব কি সাইন হবে? মাইনাস সাইন হবে। তো এটা আমি তোমাদের এই লেটেস্টটা আগেটা চেঞ্জ করে এটাকে আবার দিয়ে দিব আর কি ওখানে। তাহলে ওটা স্যার ডিলিট করে দিয়েন স্যার। হ্যাঁ হ্যাঁ, আগেটা ডিলিট করে এটা বসাই দিব, এটাই হচ্ছে লেটেস্ট। মানে ছোটখাটো দুই এক জায়গায় দেখলাম যে প্লাস মাইনাসের সমস্যা ছিল, ওগুলো ঠিক করে দিয়েছে। তাহলে হচ্ছে আমরা ইউ সমান সমান এটা পাচ্ছি। তো এই ওয়াইটাকে আমরা ওয়াই ইউ বলছি, কারণ এই মানটা হচ্ছে কি আমাদের দেওয়া থাকবে, অর্থাৎ হচ্ছে ওয়াই এর যেই ভ্যালুটাতে আমাদের এক্স এর মান বের করতে হবে সেটাকে আমি নরমাল ওয়াই না বলে ওয়াই ইউ বলছি। এই জন্য এটাকে ফর্মুলায় যদি এখানে ওয়াই আছে, কিন্তু এখানে লেখার সময় আমরা ওয়াই না লিখে কি লিখলাম? ওয়াই ইউ লিখলাম। অর্থাৎ হচ্ছে এটা আমাদের ইনভার্স ইন্টারপোলেশনে ওয়াই এর যেই ভ্যালুর জন্য এক্স এর মান বের করতে হবে। তাহলে যেহেতু এই ভ্যালুটা আমাদেরকে দেওয়া আছে, এটা আর কোনো ভেরিয়েবল টার্ম না, এই কারণে হচ্ছে এটাকে ওয়াই ইউ লিখলাম। আচ্ছা, এখন আসো যে আমরা এই ইউ বের করব। তো বের করার সময় আমরা যেটা ফলো করব সেটা হলো, প্রথমে এই যে এত বড় ইকুয়েশন, এই ইকুয়েশন এর শুধুমাত্র আমরা এই কি বলে প্রথম টার্মগুলোকে রেখে বাকি সব ফেলে দিব। অর্থাৎ হচ্ছে এখানে যেটা বলেছে উই হ্যাভ টেন এক্সেন্ট টু নেগলেক্টিং দ্য সেকেন্ড এন্ড হায়ার অর্ডার ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার এবং এরপরে সব হায়ার অর্ডার ডিফারেন্স। তাহলে এইগুলো সব আমরা ফেলে দিব, ফেলে দিয়ে ওখান থেকে ইউর একটা ভ্যালু বের করব। তাহলে আমাদের ইকুয়েশনে কি দাঁড়াচ্ছে? ইউ ইকুয়াল টু 1/del y0 yu যেটা আমার দেওয়া আছে মাইনাস y0 যেটা আমরা টেবিল থেকে পাবো। তাহলে এখান থেকে ইউর একটা ভ্যালু পাবো। তো এরপরের স্টেপে আমরা যেটা করব, এই u1 এর মানটা হচ্ছে এখানে বসাবো, বেসিক্যালি হচ্ছে এখানে বসাবো। তো এখানে বসানোর সময় আমরা আগের বার তো হচ্ছে সেকেন্ড অর্ডার এন্ড হায়ার অর্ডার বাদ দিয়েছিলাম, শুধুমাত্র ফার্স্ট অর্ডার রেখেছি। এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার। তো এরপরের বার যখন আমরা ক্যালকুলেট করতে যাব তখন হচ্ছে সেকেন্ড অর্ডার পর্যন্ত ক্যালকুলেট করবো, অর্থাৎ হচ্ছে থার্ড এন্ড হায়ার অর্ডার গুলোকে বাদ দিব, এবং একটু আগে যে ইউ1 এর যে ভ্যালুটা বের করছি সেটা হচ্ছে এখানে পুট করব। তাহলে ইউ1 এর মানটাকে এখানে পুট করলাম এবং একটা টার্ম বেশি ক্যালকুলেট করলাম, এইটুকু দিয়ে এখন হচ্ছে ইউ2 পাওয়া যাবে। তাহলে এ সিমিলার ওয়েতে হচ্ছে কি আমি ইউ3 পাবো। ইউ3 তে কি করব, আমরা হচ্ছে থার্ড অর্ডার পর্যন্ত হচ্ছে ইকুয়েশন রাখবো, ফোর্থ এন্ড হায়ার অর্ডার গুলোকে বাদ দিব, আর ওখানে হচ্ছে ইউ2 এর ভ্যালুটা হচ্ছে ইউজ করব। এইভাবে আমরা চলতে থাকবে। কতক্ষণ চলবে? যখন সাকসেসিভ দুইটা ইউর ডিফারেন্সটা আমার একটা এরর লিমিট থেকে ছোট হয়, তখন হচ্ছে আমরা হচ্ছে থেমে যাব। তাহলে ফাইনালি যে ইউটা পাবো সেটাকে আমরা ইউএন বলছি। তাহলে এখন দেখো আমার ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স জিরো ডিভাইড বাই এইচ, এখান থেকে আমরা কি লিখতে পারি? ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স জিরো ডিভাইড বাই এইচ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না এক্স মাইনাস এক্স জিরো ইকুয়াল টু ইউএইচ? তাহলে এক্স ইকুয়াল টু কি লেখা যাবে? এক্স জিরো প্লাস ইউএইচ না? হ্যাঁ। তো এই ইউটা হচ্ছে আমাদের ওই যে এখান থেকে সাকসেসফুলি বের করতে করতে যেটা লাস্ট পাবো আর কি, সেটাকে এই জন্য এটা ইউএন বলা হচ্ছে আর কি। তাহলে আমরা ইউ না লিখে এখানে ইউএন লিখতে পারি, যেটা হচ্ছে লাস্ট ইউ আমরা যেটা বের করেছিলাম করার জন্য। তাহলে এখানে আমরা যদি x0 প্লাস UNH বসাই দিই, তাহলে যেটা x পাবো সেটাই হচ্ছে ওই যে আমার যেটা যেই y এর মানের জন্য x বের করতে বলা হয়েছিল সেটাই হচ্ছে আমার ওই x। তাহলে এক্সাম্পলটা দেখো, তাহলে আর একটু ক্লিয়ার হবে। এখানে xy এর মানগুলো দেওয়া আছে, সেখান থেকে আমরা টেবিলটা তৈরি করলাম। এখানে যেহেতু অল্প ভ্যালু দিয়েছে আমাদের এখানে, যদিও এখানে কনস্ট্যান্ট হয়ে যাওয়ার কথা, যেহেতু রিলেশনটা x কিউব, আমার ভ্যালু অনেক কম দিয়েছে, এই কারণে আরেকটা ভ্যালু আসতেছে না আর কি। আমি যদি 1 থেকে শুরু করতাম বা এদিকে 6 দিতাম, তাহলে এখানে দেখা যেত যে দুইটা ভ্যালু 6 6 হয়ে যেত, পরেরটা 0 হয়ে যেত। যাই হোক, আমাদের এখানে বলেছে যে y এর মান 10, তাহলে x এর মান কত? ঠিক আছে, x এর কোন ভ্যালুর জন্য আমরা y এর মান 10 পাবো, এটা হচ্ছে আমাদেরকে বের করতে বলবে। তাহলে এখানে y0 হচ্ছে এটা, এটার মান হচ্ছে 8, del y0 হচ্ছে এটা 19, del স্কয়ার y0 হচ্ছে 18, del কিউব y0 হচ্ছে 6। আর এরপরে টার্মগুলো যদি এখানে কিছু নাই, মানে ওইটাকে আমরা 0 ধরে নিতে পারি।
আর এখানে ডিসটেন্সটা হচ্ছে কত 1। তাহলে প্রথমে আসো u1 সমান সমান কি হবে, একটু আগে আমরা ফর্মুলাটা দেখেছি, u1 সমান সমান হচ্ছে কি এই যে 1 বাই ডেল y0 yu মাইনাস y0, এটা হচ্ছে আমাদের u1 এর মান। তাহলে এখানে হচ্ছে 1 বাই 19 10, যেহেতু 10 এর জন্য আমরা বের করতে বলেছি, এটা yu মাইনাস এটা হচ্ছে প্রথম y0, তাহলে এটা হচ্ছে 8। যদি ক্যালকুলেট করো তাহলে হচ্ছে মানটা হচ্ছে এরকম পাও। এরপরে এটা যদি আমরা আরেকটা অর্ডার বাড়াই নিয়ে কাজ করি তাহলে u2 পাবো, u2 এর মান হচ্ছে এরকম। এরপরে যদি আমরা আরেকটু বাড়াই u3 পাবো, আরেকটু বাড়াই u4 পাবো, আরেকটু বাড়াই u5 পাবো। তাহলে এখানে দেখো u4 আর u5 আমরা যদি অ্যাটলিস্ট দশমিকের পরে 2 ঘর পর্যন্ত বলি বা 3 ঘর পর্যন্ত বলি তাহলে হচ্ছে কি 0.154, এখানে হচ্ছে যে আমাদের হচ্ছে কি 3 ঘর পর্যন্ত এটা কি হয়ে গেছে, কনভার্জ হয়ে গেছে, অর্থাৎ হচ্ছে আমাদের ডিফারেন্সটা হচ্ছে 0.0001 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা দশমিকের পরে 3 ঘর, এটা তোমার নির্ভর করবে তুমি কত ঘর পর্যন্ত নিতে চাচ্ছ। অ্যাটলিস্ট 2 ঘর পর্যন্ত আমরা তো অবশ্যই নিব, 2 ঘর নিলে ইচ্ছা করলে এখানে আমরা থেমে যেতে পারতাম। দেখ এটা 3 ঘর পর্যন্ত নেওয়া হয়েছে, এখানে আমরা এই পর্যন্ত হচ্ছে আমাদের কনভার্স হয়েছে, আমরা ধরে নিলাম যে এটাই হচ্ছে আমার ইউএন এর মান। তাহলে ইউএনটা যদি আমরা এই ভ্যালুতে বসাই দিই তাহলে এক্স এর ভ্যালুটা পাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2.154 এই বিন্দুতে ওয়াই এর মানটা হবে কত 10। তো তোমরা ইচ্ছা করলে দেখতে পারো, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এক্স আর ওয়াই রিলেশনটা আমরা জানা থাকবে না, তো এখানে যদিও অফিশিয়ালি বলা হচ্ছে জানা নাই, কিন্তু তোমরা যে কেউ বুঝতে পারছো যে এক্স আর ওয়াই রিলেশনটা কি। বলো দেখি এক্স আর ওয়াই রিলেশনটা কি এখানে, y ইকুয়াল টু কি স্যার x কিউব। x কিউব স্যার। হ্যাঁ, তাহলে ক্যালকুলেটরে তোমরা ইচ্ছা করলে বের করতে পারবা 10 এর পর যদি 1/3 হয় তাহলে কত মান পাওয়া যাবে, এই মানটা হচ্ছে এরকম পাওয়া যাবে। তো অ্যাকুরেট ভ্যালু থেকে এখানে কতটুকু ফ্লাকচুয়েশন আছে সেটাও তোমরা ইচ্ছা করলে কি ক্যালকুলেটর দিয়ে বের করে দিতে পারো। মানে রাফলি তোমরা বলতে পারছো যে 2.154 এর উপরে যদি কিউব বসাই এটা হচ্ছে কি 10 এর সমান। তো হয়তো এক্স্যাক্টলি 10 পাবা না, 10 থেকে সামান্য একটু ভেরিয়েশন হয়তো পাবা। তাহলে বুঝা গেছে ইনভার্স ইন্টারপোলেশনটা কি। জি স্যার। তাহলে আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করেছি। আমরা যদি এই চ্যাপ্টারটা আবার একটু রিভিউ করি কি পড়লাম, কারণ এটা একটু বেশ বড় চ্যাপ্টার, আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি। তো আমরা একটু বেশি ক্লাস নিয়েছি এই কারণে যে আমাদের মোটামুটি ইয়াগুলো শেষ হয়ে গেছে দেখে আমরা এই চ্যাপ্টারটাতে প্রয়োজনের থেকে একটু বেশি হয়তো ক্লাস নিয়েছি। তাহলে আমরা শুরুতে পড়েছি যে ইন্টারপোলেশন কি জিনিস, এটা এক্সপ্লেইন করেছি, এবং এটা আমরা একটা থিওরেম থেকে জানি যে যে কোনো ইকুয়েশনে কি করা যায়, একটা তার করসপন্ডিং পলিনোমিয়াল ইকুয়েশনে কনভার্ট করা যায়। হয়তো প্লাস এপসাইলন বা মাইনাস এপসাইলন এরর থাকতে পারে, এই বাউন্ডারির মধ্যে হচ্ছে কি আমাদের যে কোনো ইকুয়েশনকে কি আমরা তার করসপন্ডিং পলিনোমিয়াল ইকুয়েশনে করতে পারি। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড নলেজ, যে ইন্টারপোলেশন ফর্মুলা বের করার জন্য আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স এগুলো হচ্ছে জানতে হবে। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা থিওরেম হচ্ছে এটা, মানে যে কোনো nth ডিগ্রি পলিনোমিয়ালের nth ডিফারেন্সটা হবে কনস্ট্যান্ট এবং এর পরের গুলো হয়ে যাবে হচ্ছে 0। এগুলো আমরা পড়েছি, আর এর বাইরে অনেকগুলো পড়েছি, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের শিফট অপারেটরটা, এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগে। এখানে ওদের মধ্যে কিছু রিলেশন আমরা দেখেছি। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা পড়েছি যে বাইনোমিয়াল এক্সপানশন ফর্মুলা ইউজ করে যে কোনো হচ্ছে কি মিসিং টার্ম বের করা যায়। যে আমার একটা টেবিল থাকলো, টেবিলের মধ্যে কোনো একটা টার্ম হচ্ছে কি আমার কোনো কারণে হচ্ছে আননোন, মানে এই ভ্যালুটা আমি বের করতে পারিনি, তো এই ভ্যালুটার মান কত হবে সেটা হচ্ছে কি আমরা বের করতে পারি। আর এরপরে হচ্ছে আমাদের মূলত শুরু হয়েছে বিভিন্ন ইন্টারপোলেশন ফর্মুলা গুলা, এর আগ পর্যন্ত ওইটুকু হচ্ছে আমাদের মানে ব্যাকগ্রাউন্ড নলেজ।
তো আমরা এটা কয়েকটা ভাগে ভাগ করা আছে, তোমরা যে শঙ্কর রায় বই ওখানে হচ্ছে এগুলো সব এক একটা আলাদা চ্যাপ্টার, কিন্তু জেনারেলি এগুলো একটা চ্যাপ্টারের মধ্যে পড়ানো হয়। আমরা প্রথমে পড়ছি ফরওয়ার্ড ইন্টারপোলেশন, তারপর হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। তো আমরা একটু জানি যে আননোন মানটা যদি শুরুর দিকে হয়, এক্স এর যেই মানের জন্য বের করতে হবে সেটা যদি শুরুর দিকে হয় তাহলে আমরা শত ফরওয়ার্ড প্রেফার করি, আর শেষের দিকে যদি হয় তাহলে হচ্ছে আমরা ব্যাকওয়ার্ড প্রেফার করি, আর মধ্যবর্তী যদি হয় তাহলে আমরা সেন্ট্রাল ডিফারেন্স ফলো করি। তো সেন্ট্রাল ডিফারেন্সের আমরা অনেকগুলো ফর্মুলার কথা শুনেছি, একটা হচ্ছে গস ফরওয়ার্ড, গস ব্যাকওয়ার্ড, তারপর হচ্ছে স্টার্লিং, তারপর হচ্ছে বেসেলস। এখানে একটা পলিসি আছে যে কোন ক্ষেত্রে কোনটা ইউজ করলে রিলেটিভলি বেটার, ইউর ভ্যালুর উপরে এটা ডিপেন্ড করে, এটা আমরা দেখেছি। এরপরে আমরা গিয়েছি যে ইন্টারপোলেশন উইথ আনইকুয়াল ইন্টারভ্যাল, অর্থাৎ হচ্ছে এর আগে যেগুলো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এগুলো সবগুলোতে হচ্ছে সেন্ট্রাল, এগুলো সবগুলোতে হচ্ছে মানে টেবিলটা আমাদের টেবুলার পয়েন্টগুলো ইকুই ডিস্টেন্সে থাকতে হবে, কিন্তু রিয়েল লাইফে অনেক সময় দেখা যাবে যে আমার টেবিলটা ইকুই ডিস্টেন্সে নাই, তো তখন হচ্ছে আমরা ওই ফর্মুলাগুলো কোনোটা ইউজ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদেরকে এই ধরনের ফর্মুলা ইউজ করতে হবে, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা অথবা হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। তো ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন হলো খুব সহজ, কিন্তু এখানের ড্রব্যাক হচ্ছে যে এখানে প্রচুর ক্যালকুলেশন। তো সেই ক্ষেত্রে ওয়ান অফ দ্য পপুলার মেথড হচ্ছে নিউটনস জেনারেল ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। তো এটা জানার জন্য আমাদেরকে ডিভাইডেড ডিফারেন্স কাকে বলে সেটা জানতে হয়, আমরা দেখেছি এবং সেই অনুসারে একটা টেবিলও তৈরি করেছিলাম গত ক্লাসে। তো আগেরটার সাথে এটার মূল তফাৎ হচ্ছে এখানে হচ্ছে একটা ডিভিশনটা আছে আর কি, ওখানে তো শুধু হচ্ছে বিয়োগগুলো হয়, এখানে হচ্ছে বিয়োগের সাথে সাথে একটা ভাগও আছে, এই জন্য এটার নাম হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স। এবং এটার একটা প্রপার্টি ওই ডিফারেন্স টেবলের মতো, সেটা হচ্ছে কি যে nth ডিগ্রি পলিনোমিয়াল হলে nতম টার্মটা হয়ে যাবে কনস্ট্যান্ট এবং এর পরের টার্মটা হয়ে যাবে হচ্ছে 0, এবং এটা ইউজ করেই হচ্ছে আমরা কি ফর্মুলাটা এখানে বের করেছি। আর আজকে লাস্ট যেটা বললাম উল্টাটা আর কি, যে আমার এতদিন আমরা পড়েছিলাম যে x এর কোনো ভ্যালুর জন্য y এর মান কত হবে সেটা বের করা, আজকে আমরা দেখলাম যে টেবিলটা দেওয়া আছে আর y এর ভ্যালু দেওয়া আছে, x এর কোন ভ্যালুর জন্য ওই y টা পাবো সেটা বের করতে হবে, সেটাকে আমরা ইনভার্স বলছি। তো এখানেও আজকে আমরা দুইটা ফর্মুলা করলাম। তো এই মোটামুটি হচ্ছে এই চ্যাপ্টারের আমাদের ইয়ার, যদি এটা একটা লং চ্যাপ্টার, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা এটা শেষ করলাম এবং এর মাধ্যমে তোমাদের হচ্ছে মিড টার্মের সিলেবাসটা একটু আগে ভাগেই তোমাদের শেষ হয়ে গেল। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তো আমাদের সোমবার দিন একটা রিভিউ ক্লাস রাখি, মানে তোমরা একেবারে এই কোর্সের সবগুলো মানে চ্যাপ্টার 1 থেকে আজকে পর্যন্ত যতটুকু করেছি, অর্থাৎ হচ্ছে লেকচার শিট 1 2 3 4 এগুলোর মধ্যে কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে হচ্ছে যে স্যার শনিবার রাখলে মনে হয় ভালো হয়। নেক্সট শনিবার এত পরে, মানে স্যার তাহলে স্যার সবাই সুযোগ মতো একটু করে পড়ে পড়ে শেষ করে আচ্ছা দেওয়ার। আচ্ছা আজকে তো 20 তারিখ, তাহলে নেক্সট শনিবার হচ্ছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। কিন্তু নেক্সট শনিবার আমি বেসিক্যালি ল্যাবের জন্য, আচ্ছা ঠিক আছে তোমরা আসো, প্যারালালি ল্যাবও হবে, মানে তাহলে হচ্ছে আগামী 27 তারিখে হচ্ছে রিভিউ ক্লাসটা আমরা করতে যাচ্ছি, তাহলে তোমরা ওই দিন এর মধ্যে তোমরা হচ্ছে পুরো সিলেবাসটা একটু পড়ে নাও। ওই দিনকে একটা ক্লাস টেস্ট টাইপের দিয়ে দিব, যদি আমরা স্যার প্রবলেম সলভ গুলো হলে তারপরে। আচ্ছা ঠিক আছে থাক, কারণ আমরা তো আসলে প্রতিদিনই কিছু না কিছু তোমাদেরকে টেস্ট দিয়েছি আর কি। জি স্যার। তো কেউ যদি রেগুলারলি প্রতিদিনের কাজটা করে ফেলো তাইলে আর তার খুব একটা সমস্যা থাকার কথা না, এরপরে যদি থাকে ওই দিন রিভিউ করি, এরপরে আমরা অন্য কোনো একটা দিন হচ্ছে যে একটা ছোট ধরো 27 তো 29 তারিখও তো তোমাদের ক্লাস আছে, তাহলে হয়তো 29 তারিখ, ও 29 তো না, এটা হচ্ছে কয় তারিখ, মার্চের 1 তারিখ, মার্চের 1 তারিখ হয়তো তোমাদের একটা ছোট ক্লাস টেস্ট টাইপের দিয়ে দিতে পারি আর কি, আর না নিলেও খুব একটা সমস্যা নাই, আমরা ওইটা ঠিক করব 27 তারিখ ঠিক করব। মিড টার্ম স্যার পসিবল ডেটটা কত তারিখ থেকে শুরু হচ্ছে? সম্ভবত 1 তারিখ থেকেই। ও তাইলে তো আমরা 28 তারিখের পরে আর ক্লাস পাচ্ছি না। 28 তারিখের পরে আর ক্লাস পাচ্ছি না। ঠিক আছে তাহলে 27 তারিখে রিভিউ ক্লাসই থাকো, তোমাদের ক্লাস টেস্টের মতো করে তো অনেকগুলো এক্সাম নিয়েছি, এবং 27 তারিখে আমরা প্রথমে তোমাদের প্রবলেম শুনবো আর এরপরে হচ্ছে মিড টার্মের কোশ্চেনের প্যাটার্ন নিয়ে হয়তো একটু আলোচনা করব। আর
ঠিক আছে, তাহলে আর এইটুক নিয়ে তো কথা নাই, তাহলে আমরা ল্যাবে চলে যাই। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার আমাদের মিট কি স্যার অনলাইনেই হবে তাহলে? এখনো পর্যন্ত ডিসিশন অনলাইনে, সরকার যদি নতুন কোনো ডিসিশন না দেয় আর কি। মানে তোমাদের মোস্ট প্রবাবলি ফাইনালটা হবে হচ্ছে অন ক্যাম্পাস, আর মিড টার্মটা সম্ভবত অনলাইনেই হবে আর কি। মানে সরকার যদি ঘোষণা দিয়ে দেয় এখন থেকে স্কুল কলেজ সব খোলা, তাইলে হয়তো আমরা ফিজিক্যাল যাবো আর কি। কিন্তু কেন যেন মনে হচ্ছে যে এরকম ডিসিশন, সরকারের নতুন ডিসিশন কি 28 তারিখ পর্যন্ত না? জি স্যার। স্কুল কলেজ জি, স্যার। 28, হ্যাঁ হ্যাঁ, মানে আমরা ওই 28 তারিখের ওই সময় একটা ঘোষণার জন্য একটু ওয়েট করবো আর কি, যে সরকার 27 বা 28 তারিখ আবার নতুন করে দিবে যে বাড়াবে না খুলবে। তবে এখনো পর্যন্ত লক্ষণ দেখে মনে হচ্ছে যে আরো একবার হলো বাড়বে আর কি। যদি আরো একবার বাড়ে তো তাহলে তো তোমাদের মিড টার্ম পরীক্ষা ওই স্লটের মধ্যে ঢুকে যাচ্ছে। মানে খোলার কোনো তোড়জোড় খুব একটা দেখা যাচ্ছে না। মানে তোমরা মেন্টালি প্রস্তুত থাকো, অনলাইনে হয়তো হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ল্যাব অ্যাসাইনমেন্ট 2। তো তার মধ্যে 1 নাম্বারটা তোমাদেরকে করার জন্য দিয়েছিলাম। তো এটা আসলে একটা ব্যাকগ্রাউন্ড তোমাদের লাগবে অন্য প্রবলেমগুলো সলভ করার জন্য। তো তুমি যদি এই টেবিলটা করো তাহলে হচ্ছে 2 নাম্বার হচ্ছে আমাদের নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে টেবিলের মানগুলো জাস্ট ওই ফর্মুলায় বসাই দিলেই হচ্ছে। তাহলে যে যার 1 হয়েছে তার খুব সহজে 2 হয়ে যাবে। ঠিক একই ভাবে এটা যদিও ফরওয়ার্ডের জন্য যে টেবিল, ব্যাকওয়ার্ডের জন্য কি সেম টেবিল, জাস্ট কোন ভ্যালুগুলো ধরবো সেটা হচ্ছে নিচের দিক থেকে ধরবো। তাহলে সেখান থেকে আমরা নিউটনস ব্যাকওয়ার্ড স্যার ইন্টারপোলেশন, ব্যাকওয়ার্ডটা একটু ঝামেলা করে, না একই তো গার্বেজ জিনিস, ভ্যালু। আসার কথা না, একই তো জিনিস। মানে আমাদের টেবিলটা কিন্তু সেম, মানে মানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের জন্য কিন্তু আলাদা কোনো টেবিল নাই, টেবিলটা কিন্তু একই। আমাদের মানগুলো হচ্ছে ডিফারেন্ট। জি স্যার। যে ফরওয়ার্ডের গুলো হচ্ছে আমি হচ্ছে ডেল ওয়াই জিরো ডেল স্কয়ার জিরো হচ্ছে উপর থেকে নিচ্ছি, আর ব্যাকওয়ার্ড হচ্ছে আমি নিচ থেকে নিব, এইটুকুই শুধু পার্থক্য। আর এরপরে ফর্মুলায় বসাই দিলে একই জিনিস পাবো। আচ্ছা, এরপরে থার্ড, এটা এখানকার সহজ একটা এটা ইনভার্স ইন্টারপোলেশন। একটু আগে আমরা আজকে এটা পড়েছি। এই যে এটা হচ্ছে আমরা পড়েছি ইনভার্স ইন্টারপোলেশন। তো এটা তুমি নরমালটাও যদি ইনভার্সটা বাদ দিয়ে শুধু বলতাম ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা, তখন হচ্ছে আমি f(x = 85) না দিয়ে x = কি দিতাম, ধরো কোন একটা ভ্যালু দিয়ে দিতাম 4.3 এর জন্য মান কত বের করো, তাহলে একই হতো আর কি। জাস্ট ফর্মুলাটা ইনভার্সের জন্য যেভাবে সেভাবে লিখতে হবে, আর নরমাল হলে নরমালটা লিখতে হবে। আর এটা হচ্ছে প্র্যাকটিক্যালি প্রচুর ইউজ হয়, কারণ এখানে হচ্ছে ইকুইডিস্টেন্সে থাকাটা নেসেসারি না। তাহলে এখানে দেখো এই দুটা ডিফারেন্স হচ্ছে কত, এখানে 2, এখানে আবার 1, এখানে 2, এখানে আবার 4। তার মানে এটা আমরা ওগুলো দিয়ে আমরা করা যাবে না, এটা আইদার ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন দিয়ে করতে হবে অথবা ডিভাইডেড ডিফারেন্স দিয়ে করতে হবে। যেহেতু এখানে ডিভাইডেড ডিফারেন্স দিয়ে করতে বলেছে, তাহলে আমরা কাজটা হচ্ছে ডিভাইডেড ডিফারেন্সের ফর্মুলাটা ইউজ করে এটা করা লাগবে। তো তোমরা করতে থাকো, যদি কোনো প্রবলেম ফেস করো সোমবার দিন তাহলে আমরা হয়তো একটু ডিসকাস করতে পারি। তোমাদের এই সপ্তাহের মঙ্গলবারের ক্লাসটা তাহলে আর দরকার নাই, সোমবার দিন এই রিলেটেড যদি থাকে এটা হবে। আর এটা ফাইনালি জমা দেওয়া, এবার কিন্তু প্রবলেম সংখ্যা একদম কম, মাত্র 5টা। আমাদের মিড টার্ম পর্যন্ত হচ্ছে 20 মার্ক হচ্ছে ফাইনাল হয়ে যাবে ল্যাবের। তার মধ্যে তোমাদের ল্যাব 1 থেকে হচ্ছে 10 মার্ক, ইউভিএ যেটা ছিল ওখান থেকে 5 মার্ক, আর এই ল্যাব 2 থেকে হচ্ছে 5 মার্ক। তার মানে এখানে যেহেতু আমি প্রবলেম কম দিয়েছি, এখানে হচ্ছে 5 মার্ক। এই 20 হচ্ছে তোমাদের ডাইরেক্টলি হচ্ছে যে তোমাদের ফাইনালের সাথে ক্যালকুলেট হয়ে যাবে কি, এই 20 মার্কের ইভ্যালুয়েশন শেষ। আর মিড টার্মটা কিভাবে নিব সেটা আমরা তোমাদের আগে থিওরি পরীক্ষাটা হোক তখন জানাই দিব যে এই ইয়ার মিড টার্মটা কিভাবে হবে। আর যদি অনলাইন সিস্টেম হয় তাহলে একভাবে নিব, আর যদি অফলাইনে যদি ল্যাব পরীক্ষাটা নিতে পারি, মানে অন ক্যাম্পাস ল্যাব পরীক্ষাটা নিতে পারি, তাহলে হচ্ছে অন্যভাবে। তো এটা পরবর্তীতে জানাচ্ছি। কিন্তু এই কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনে 20 মার্ক কিন্তু এখানেই হচ্ছে ফাইনাল হয়ে যাচ্ছে। ঠিক একই ভাবে মিডের পরে এরকম তোমাদের 2টা ল্যাব শিট দিব, ওখানে আবার 20 থাকবে।
তাহলে এই 20-20-40 হচ্ছে তোমাদের ডাইরেক্ট চলে যাবে। আর বাকি মার্কগুলো হচ্ছে তোমাদের এই মিড ল্যাব এক্সাম, ফাইনাল ল্যাব এক্সাম, ভাইবা এগুলোর উপরে বেস করে বাকি বিষয়, বাকি 60 হবে। বাকি 60-এর মধ্যে 10 তো হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স, তাহলে বাকি 50 হচ্ছে তোমাদের মিড এবং ফাইনালের ফর্মাল যে পরীক্ষাটা সেখান থেকে আসবে। আর 50 মার্ক হচ্ছে আমাদের এই রেগুলার থেকে, 10 মার্ক হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স, 20 মার্ক হচ্ছে এই ল্যাব 1, 2 এবং আমাদের এসিএম প্রবলেমটা, আর 20 মার্ক যাবে হচ্ছে মিডের পরে আমাদের হচ্ছে ল্যাব 3, ল্যাব 4 দিব, সেখানের জন্য 20 মার্ক। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? তাহলে আজকে আর তোমাদেরকে অন্য কোনো কাজ দিলাম না, তোমাদেরকে কি দিব একটা প্রবলেম সলভ করতে আজকে তোমাদের, হ্যাঁ আজকে তোমাদের ব্যস্ততা না থাকলে একটা প্রবলেম সলভ করতে দিই। কোন সাইড থেকে? ওই যে থিওরি থেকে। স্যার আপনি পিডিএফটা দিলে ভালো হয় স্যার, আপনি যেটা পড়ানো ওইটা স্যার। হ্যাঁ ওইটা একটু পরে আমি দিয়ে দিব, আজকে তো যেহেতু ক্লাস আগে ভাগে শেষ হয়ে যেতে সবকিছু একটু পরে দিয়ে দিচ্ছি। আর একটা হ্যাঁ একটা তাহলে হ্যাঁ বলো। ম্যাপের মধ্যে কি স্যার আমরা ভেক্টর যদি ইনডেক্স হিসেবে নেই স্যার, ওটা আমরা প্রিন্ট করতে পারি না স্যার? ম্যাপের ভিতরে হ্যাঁ মানে কিওয়ার্ড হিসাবে আমরা যদি ভেক্টর নেই তাহলে স্যার মানে ওই ভেক্টরটাকে আমরা প্রিন্ট করতে পারবো না পরবর্তীতে? হ্যাঁ কেন পারবে না? এটা তো এরর দেখাচ্ছে। মানে আমরা তো স্যার সাধারণত যে ভেক্টরটাকে বুল নিয়ে কাজ করছি তো স্যার ওইটাও হয়, কিন্তু মানে ভেক্টরটা প্রিন্ট করতে গেলে একটু প্রবলেম হচ্ছে মনে হয়। না 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 স্যার দেখবেন একটু কোডটা? হ্যাঁ তুমি পাঠাও, আমি পরে চেক করে দেখবো। মানে তুমি হচ্ছে যে সবগুলো ভ্যালু, কিন্তু ওইটা তোমার ওরকম মানে ধরো অ্যারে ইনডেক্স এরকম থাকে, এখানে তো ইনডেক্সটা ঠিক ওইভাবে থাকে না আর কি। না স্যার এটা তো স্যার ইটারেট করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ Iterate করে তুমি করছি। আমাকে মেইলে পাঠিয়ে দাও, আমি চেক করে দেখবো যে কি সমস্যা আছে। ঠিক আছে, তাহলে আমরা একটা ছোট প্রবলেম দিই তোমাদেরকে, স্পট টেস্ট। তাহলে আমরা ওই যে মূলত হচ্ছে ইয়ার উপরে দিব, লাস্ট যেটা করলাম ইনভার্স ইন্টারপোলেশনের লাস্ট যে কাজটা করলাম সেটার উপরে একটা প্রবলেম সবাইকে সলভ করতে দিব। আর এই ল্যাব অ্যাসাইনমেন্ট 2 থেকে 5, 1 তো তোমাদের হয়ে গেছে, এইটা তোমরা হচ্ছে যে করতে থাকো। করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ো নেক্সট সোমবার দিন আমাকে দেখাও, আর শুক্রবারের মধ্যে হচ্ছে এটা জমা দিতে হবে। তাহলে এটার ভাইবা কখন হবে সেটা আমি পরে জানাই দিব আর কি। আর তোমরা যদি চাও, ইচ্ছা করলে আগামী শনিবার কি ভাইবা দিতে চাও? স্যার এটা স্যার নেক্সট ক্লাসে জানাই। আচ্ছা ঠিক আছে, ওটা নেক্সট এক সময় নিয়ে নিব আর কি, কারণ এটা ছোট তো। তাহলে মোটামুটি ধরো হচ্ছে এই শুক্রবারের মধ্যে আমাদের ল্যাব এবং থিওরি সবকিছু শেষ হয়ে যাচ্ছে আর কি। মানে থিওরি তো অলরেডি পড়া শেষ হয়ে গেছে, তোমরা রিভিউ করার জন্য আগামী শনিবার সময় দিলাম। আর ল্যাবটা তোমরা এই শুক্রবারের মধ্যে শেষ করবে। তোমাদের যদি এই 2, 3, 4, 5 করতে কোনো একটা ট্রাবল হয় তাহলে সোমবারের ক্লাসে হচ্ছে আমাকে একটু ইনফর্ম করবে যে কোথায় সমস্যা হচ্ছে, কারণ ওই দিনে আর নতুন কিছু করার তো নাই। ওই দিন ল্যাব রিলেটেড সময় দিব, যদি তোমাদের কারো প্রবলেম থাকে দেখাবে, আর নাইলে ওইটার ওই দিন ক্লাস না নিলেও হচ্ছে আর কি। ঠিক আছে তাহলে, আর এখন হচ্ছে তোমাদের একটা কাজ দিব, ওই যে আমাদের লাস্ট যে প্রবলেমটা করেছিলাম সেটার সাথে রিলেটেড কোন একটা প্রবলেম তোমাদেরকে সলভ করতে দিব। তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করি। স্যার অ্যাটেন্ডেন্স? ও আচ্ছা আচ্ছা, ভালো কথা মনে করছো। এখনই দিচ্ছি, এটা প্রায় সময় ভুলে যাই।